আরও একটা ২২শে শ্রাবণ চলে গেল। আমাদের জীবনে ২২শে শ্রাবণের কি তাৎপর্য তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আজ আমি একটা অন্য ২২শে শ্রাবণের গল্প বলবো। সেটা হলো ১৯৩২ সালের ৭ই আগস্ট, বাংলা ১৩৩৯ সাল। সেই সময় কবির বয়স ৭১ বছর। এই দিনটাতে কবির একমাত্র নাতি নীতীন্দ্রনাথ জার্মানির ব্ল্যাক ফরেস্টে একটা স্যানিটোরিয়ামে মারা যান মাত্র ২১ বছর বয়সে। কবির জীবনে তো অনেক মৃত্যু শোক এসেছে, কিন্তু এই মৃত্যু কবিকে যতখানি অসহায় করে তুলেছিল তেমনটা বোধহয় আর কখনো নয়। সেই কথাই আজ আপনাদের কাছে বলবো। সেই কথা শুধু নয়, সেই অসহায়তা থেকে উত্তরণের গল্পও বলবো। গল্পটা একটু প্রথম থেকেই বলি। সেটা হলো, আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথের ৫ ছেলেমেয়ের মধ্যে বড় মেয়ে বেলা, মেজ রানী এবং ছোট ছেলে শমীন্দ্রনাথ অনেক আগেই মারা গিয়েছিলেন। বেঁচে ছিলেন বড় ছেলে রথীন্দ্রনাথ এবং ছোট মেয়ে মীরা। এই মীরা দেবীরই ছেলে হচ্ছে নীতীন্দ্রনাথ। সেই নিতু দাদামশাইয়ের যে খুব আদরের হবে সে তো বলাই বাহুল্য। কিন্তু যদিও নিতুর ছেলেবেলাটা একেবারেই সুখে কাটেনি। বাবা মার অশান্ত দাম্পত্যের টানাপোড়েনে ক্ষতবিক্ষত হয়েছে তার শৈশব। যতই জগৎবিখ্যাত হন না কেন তার দাদু, তার উপরে তার বাবার অধিকার তো সব থেকে বেশি। আর সেই কারণেই হয়তো তার বাবা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, তিনি এই ছোট ছেলেটাকে নিয়ে খুবই টানা হ্যাচড়া করেছেন। মীরা দেবীকে কষ্ট দেবেন বলেই হয়তো বারবার নিজের কাছে নিয়ে গিয়ে ছেলেকে রেখেছেন। এমনকি তিনি যখন লন্ডনে পিএইচডি করতে যাবেন সেই সময়ও এই ১১ বছরের ছেলেটাকে মা এবং দিদির কাছছাড়া করে নিয়ে গেছেন তার সঙ্গে। কিন্তু সেখানে গিয়ে নিতুর পড়াশুনোর কি হবে সে সম্বন্ধে নির্দিষ্ট করে কিছুই ভাবেননি। রবীন্দ্রনাথ ভেবেছেন। তিনি বারবার নগেন্দ্রনাথকে চিঠিতে লিখেছেন যে ওদেশে তার অনেক পরিচিত মানুষ আছেন, তারা স্বেচ্ছায় সানন্দে নিতুর পড়াশুনো এবং থাকার ভার নিতে চান, কিন্তু নগেন্দ্রনাথ রাজি হননি। অথচ নানান অছিলায় তিনি রবীন্দ্রনাথের কাছ থেকে নিতুর নাম করে টাকা নিয়েছেন। এরপরেও ৪ বছর পরে যখন তিনি দেশে ফিরে এলেন, তখনও তিনি তার দাদা ধীরেন্দ্রনাথের কাছে অনর্থক নিতুকে ফেলে রেখেছিলেন। এইভাবে এই ছেলেটির পড়াশুনো বারবার বিঘ্নিত হয়েছে। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথই তাকে প্রিন্টিং এবং পাবলিশিং নিয়ে পড়ার জন্য জার্মানিতে পাঠান। এই সময়টা সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু বিধি বাম বোধহয় একেই বলে। ১৯৩২ সালের জুন মাসে নিতুর যক্ষ্মা রোগ ধরা পড়ে। উদ্বিগ্ন কবি সঙ্গে সঙ্গেই মেয়েকে পাঠিয়ে দেন নিতুর কাছে। তার বাবা ততদিনে এসে গিয়েছিলেন ওখানে, আর ছিলেন কবির চিরদিনের বন্ধু এন্ড্রুজ সাহেব। কবি এন্ড্রুজ এবং মীরার কাছ থেকে চিঠিতে খবর পান নিতুর খবর, কখনো ভালো কখনো বা খারাপ। চিকিৎসার যদিও সব রকম ব্যবস্থাই হয়েছিল, কিন্তু রোগটা তো খুব সাধারণ ছিল না, তখনকার বিচারে তো একেবারেই নয়। গ্যালোপিং টিবি। শরীরে খুব দ্রুত সেটা ছড়িয়ে পড়ে এবং মৃত্যুর কারণ ঘটায়। সকলের সব আশা ছিন্ন করে নিতু এই ২২শে শ্রাবণেই চলে গেল। এই সময়টা কবি কলকাতায় বরানগরে প্রশান্তচন্দ্র এবং রানী মহলানবিশের বাড়িতে ছিলেন। তখনকার দিনে বিদেশ থেকে খবর আসা খুব সহজ ছিল না। ১০ই আগস্টের সকালের স্টেটসম্যান কাগজে প্রশান্তচন্দ্র নিতুর মৃত্যুর খবর পান। তিনি সঙ্গে সঙ্গেই টেলিফোনে সেটা জানান রথীন্দ্রনাথ এবং প্রতিমা দেবীকে। তারা তখন ছিলেন ঘরদায়। তারা খবর পেয়েই চলে আসেন বরানগরে এবং সকলে মিলে ঠিক করেন যে একসঙ্গে তারা কবিকে খবরটা দিতে যাবেন। কবির ঘরে ঢুকে রথীন্দ্রনাথ বলেন, নিতুর খবর এসেছে। কবি প্রথমটায় বুঝতে পারেননি। বলেন, কি একটু ভালো? এন্ড্রুজও আমাকে কালকে লিখেছেন যে নিতু অনেকটা ভালোর দিকে।
এরপর রথীন্দ্রনাথ গলা একটু উঁচু করে বলেন, না, খবর ভালো নয়। প্রশান্তচন্দ্র এবং রানী মহলানবিশ দুজনেই লিখেছেন। এরপর কবি স্তব্ধ হয়ে গেলেন এবং তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা জল। তারপর রথীন্দ্রনাথকে বললেন, বৌমা আজই শান্তিনিকেতনে ফিরে যান, সেখানে বুড়ি একলা রয়েছে, আমি কাল তোর সঙ্গে ফিরব। বুড়ি মানে নিতুর দিদি নন্দিতা। রানী মহলানবিশ লিখেছেন যে এর পরে কবি প্রায় 2 ঘণ্টা একেবারে একা নিশ্চুপে বসেছিলেন। দুপুরবেলা খাওয়ার সময় কিন্তু একেবারে স্বাভাবিক মানুষ। খেয়ে উঠে লিখলেন একটা কবিতা, কবিতার নাম পুকুর ধারে। সেই কবিতায় কোথাও কিন্তু মৃত্যুর কোনো ছায়া নেই। অথচ সেই সময়কার বেশ কিছু লেখা এবং চিঠিপত্র পড়লে বোঝা যায় যে এতটাও সহজ বোধহয় ছিল না ওই 71 বছরের বৃদ্ধের পক্ষে এই মৃত্যুটাকে মেনে নেওয়া। একটা চিঠির কথা একটু উল্লেখ করি। চিঠিটা 21শে আগস্ট রানী মহলানবিশকে লেখা। লিখেছেন, মনের খুব গভীর তলায় একটা ব্যথা সর্বদাই রয়ে গেছে। কখনো বা নিতুর চিঠি পাই, কখনো বা এন্ড্রুজ মীরাদের কাছ থেকে চিঠি পাই যে ও ভালোর দিকে যাচ্ছে। তার আঘাতটা বহন করা বড় কঠিন। পরিস্থিতিটা একবার কল্পনা করুন। যে ছেলেটি মারা গেছে তার বেঁচে থাকা সময়ের চিঠি এসে পৌঁছচ্ছে কবির কাছে সাগর পার করে। এর যে কষ্ট সেটা বহন করা খুব কি সহজ? নিতু তার বাবার জবরদস্তিতে বড় কষ্ট পেয়েছে। ওকে আমাদের কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে অস্বাস্থ্যকর কাজে বড় নির্মমভাবে প্রবৃত্ত করেছিল। মনে করেছিল একেই বলে পৌরুষের ট্রেনিং। অথচ ও ছিল অত্যন্ত সুকুমার, স্পর্শকাতর। ওর মাকে ভালোবাসত সমস্ত প্রাণ মন দিয়ে। চিরজীবন স্নেহ থেকে, আরাম থেকে বঞ্চিত হয়ে বড় গরিবের মতোই কাটিয়ে গেছে। সব কেমন গোলমাল হয়ে গেল। জীবনে যা কিছুতে মীরা সুখী হতে পারত, ওর ভাগ্যে তার সমস্তই হয়ে গেল বিপরীত। সবশুদ্ধ জীবনের আকাশে আলো অনেকখানি কমে গেছে। আরেকটা লেখার কথা বলতে চাই, সেটা হলো একটি কবিতা, নাম দুর্ভাগিনী। কবিতাটা তার মেয়েকে নিয়েই লেখা। এমন একটা নাস্তির কবিতা রবীন্দ্রনাথ আর কখনো লিখেছেন বলে মনে পড়ে না। কবিতাটা শুরু হচ্ছে এই বলে, তোমার সম্মুখে এসে দুর্ভাগিনী দাঁড়াই যখন, নত হয় মন, যেন ভয় লাগে প্রলয়ের আরম্ভেতে, স্তব্ধতার আগে। আর কবিতাটা শেষ হচ্ছে এই বলে, তুমি স্থির সীমাহীন নৈরাশ্যের তীরে, নির্বাক অপার নির্বাসনে, অশ্রুহীন তোমার নয়নে অবিশ্রাম প্রশ্ন জাগে যেন, কেন ওগো কেন? একবার ভাবুন, রবীন্দ্রনাথের একটা কবিতা শেষ হচ্ছে কেন এই শব্দটা দিয়ে। আর এই কবিতাটার মধ্যেই রয়েছে এই রকম লাইনও, যে ভাঙা বিশ্বে পড়ে আছে ভেঙে পড়া বিপুল বিশ্বাস। গোটা কবিতাটাতে কোথাও একটাও আশার কথা, আলোর কথা নেই। যে রবীন্দ্রনাথ আমাদের সকলের চিরকালের আশ্রয়স্থল, তিনি দাঁড়িয়ে আছেন জীবনের সর্বস্ব খোয়ানো একজন মায়ের সামনে। ঘটনাচক্রে তিনি তার মেয়ে। সেই মেয়েকে তিনি কোথাও এতটুকু সান্ত্বনার কথা শোনাতে পারছেন না, এতটুকু আশ্রয়ের খোঁজ দিতে পারছেন না। এই অসহায়তা, এই যন্ত্রণা সত্যিই কল্পনাতীত।
আরেকটাও আশ্চর্য তথ্য আপনাদের দিতে চাই। রবীন্দ্রনাথ সারা জীবন তার যে কোনো লেখা ছাপা হয়েছে যখন, সেখানে লেখা হয়েছে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি যখন সই করেছেন তখনও লিখেছেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এই ঘটনার পরে তার নির্দেশ অনুসারে তার কোনো ছাপা লেখায় আর শ্রী যোগ হয়নি। তিনি নিজেও আর কখনো তার নামের আগে শ্রী যোগ করেননি। এইসব ঘটনা থেকেই মনে হয় যে কল্যাণকর মঙ্গলময়ের প্রতি তার আজীবনের বিশ্বাস ছিল, সেই বিশ্বাস খুব অল্প সময়ের জন্যে হলেও কোথাও একটুখানি যেন ধাক্কা খেয়েছিল। কিন্তু তিনি তো রবীন্দ্রনাথ, তিনি আবারও ফিরে আসেন তার বিশ্বাসের ভূমিতে। সেটা আমরা বুঝতে পারি তার কাজে, তার লেখাতে। এই সময়ে 18ই আগস্ট শান্তিনিকেতনে পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠান ছিল। সেটা হলো বৃক্ষরোপণ এবং বর্ষামঙ্গলের অনুষ্ঠান। সকলেই বলেছিল অনুষ্ঠানটা বন্ধ করে দিতে, কিন্তু কবি সেটা বন্ধ করেননি তো বটেই, সক্রিয়ভাবে সেই অনুষ্ঠানে অংশও নিয়েছিলেন। আরেকটা চিঠির কথা বলবো, যে চিঠিটা তিনি তার মেয়েকেই লিখেছিলেন এর কিছুদিন পর, 28শে আগস্ট। অপূর্ব এক চিঠি, আলোর মতো, মনে হয় যেন সব কিছু ধুয়ে দিচ্ছে, জীবনের সব মলিনতা, সব দীনতা। অনেকটা বড় চিঠি, কিন্তু তার একটু অংশ আজ আপনাদের না শুনিয়ে পারছি না। লিখেছেন, নিতুকে খুব ভালোবাসতুম, তাছাড়া তোর কথা ভেবে প্রকাণ্ড দুঃখ চেপে বসেছিল বুকের মধ্যে, কিন্তু সর্বলোকের সামনে নিজের গভীরতম দুঃখকে ক্ষুদ্র করতে লজ্জা করে। সমী যে রাত্রে গেল, তার পরের রাত্রে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে। কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে। সমস্তর জন্যে আমার কাজও বাকি রইল। যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে। সাহস যেন থাকে, অবসাদ যেন না আসে, কোনোখানে কোনো সূত্র যেন ছিন্ন না হয়ে যায়। যা ঘটেছে তাকে যেন সহজে স্বীকার করি, যা কিছু রয়ে গেল তাকেও যেন সম্পূর্ণ সহজ মনে স্বীকার করতে ত্রুটি না ঘটে। এই রবীন্দ্রনাথই আমাদের পথ দেখান, আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যান। আর সত্যিই তো আমাদেরও জীবনে অনিবার্য দুঃখগুলো যখন হঠাৎ করে এসে ঝাঁপিয়ে পড়ে, তখন আমরাই কি পারি তার পাশ কাটিয়ে চলে যেতে? নাকি কেন হলো এমন, কেন আমার সঙ্গেই এমন হলো, কেন ওগো কেন, এই কথা বলে সেই দুঃখের কিছু উপশম ঘটাতে পারি? পারি না তো। বরং ওই যে কবি লিখেছিলেন অনেক দিন আগে, সত্যেরে লও সহজে, কিংবা জীবনের শেষ লেখা 30শে জুলাই, যেদিন তার অপারেশন হবে, কবি তখনও জানেন না তার অপারেশন হবে ওই দিন। সেদিন সকালবেলা রানীচন্দ্রকে ডেকে বলছেন লিখে নিতে, বলছেন আগের দিনের লেখাটার সঙ্গে জুড়ে দিতে। লেখাটা হলো, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। রবীন্দ্রনাথ পেরেছিলেন, শান্তির অক্ষয় অধিকার তিনি পেয়েছিলেন। আর আমাদেরও সেই পথটা তার জীবন দিয়েই তিনি দেখিয়ে গেছেন। শান্তির খোঁজ করার পথ,